আপনার ডাক্তারির কোন দিকে যাওয়ার ইচ্ছে আছে? সার্জারি, আমি নিউরো সার্জন হতে চাই। দ্যাটস ওয়ান্ডারফুল। ইন জেনারেল আমার মনে হয় সার্জারিতে আরো বেশি মেয়েদের আসা দরকার। এখনো খুব কম মেয়েদের সার্জারিতে আমরা দেখি। বিদেশেও বুঝি তাই? উদ্দেশ্যের ব্যাপারটা আলাদা। ওখানে মোটামুটি সবাই সব ধরনের লাইনে যায়, এখানে মনে হয় ব্যাপারটা আলাদা। হ্যাঁ, মেয়েরা সাধারণত গাইনোকোলজিস্টই হয়। হ্যাঁ, সেটারও খুব দরকার, কারণ আমাদের দেশে তো এরকম অনেক জায়গা আছে, এরকম অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত পুরুষ গাইনোকোলজিস্টের কাছে স্বচ্ছন্দ বোধ করেন না, অথচ তারা বোঝেনি না যে ডাক্তারের কোনো জেন্ডার হয় না। একদমই তাই। আর তাদের এই অজ্ঞতার জন্যে সাফার করে ঘরের মেয়েরা। সেই জন্যই হয়তো মেয়েরা গাইনোতে আগ্রহ দেখায়, যাতে অন্তত বিনা চিকিৎসায় কেউ পড়ে না থাকে। আমার বাবা কি বলতেন জানো, মেয়েদের হাতের সূক্ষ্মতা অনেক বেশি। তারা যেমন সেলাইতে দক্ষ, তেমনি সবজি কাটাতেও দক্ষ। তাই মেয়েদের হাতে সূক্ষ্মতা সার্জারি কাজে ব্যবহার করা উচিত। যদিও ডাক্তারির কিছুই জানি না, তবুও বলবো যে রান্নাঘর হোক বা সেলাই খোড়াই যাই হোক, সবই যেরকম আর্ট, অপারেশন করাও তো একটা শিল্পের মতোই। তাই যারা এই কাজটা করতে পারে তাদের দক্ষতাকে তো মান দিতেই হবে। 100 বার। এত যে গল্প হচ্ছে শুধু মুখে হবে নাকি? আমার নাকে কিন্তু ভালো ভালো জিনিসের গন্ধ আসছে, তোমরা খুব পাচ্ছ না? পাচ্ছি আঙ্কেল, ভেতর থেকে কিছু ভালো মন্দ আসছেও মনে হয়। এই যে এসে গেছে গ্রেট ঘুগনির সিঙ্গাড়া। গরম আছে তো? একবার হাতে নিয়ে দেখুন না কর্তা, একেবারে আগুন। ঘুগনিটা এক্ষুনি ভেজে দিল। চমৎকার। দিয়ে দে, প্লেটগুলো দিয়ে দে। আমি দিয়ে দিচ্ছি আঙ্কেল। স্রোত, আরে নে। আরে নে, আরে আশ্চর্য। ধর ধর নে ধর, লজ্জা করছিস কেন? চা নিয়ে আয়। না খাও, কি হলো? সৌভিক, কেমন লাগছে বলো তো সিঙ্গাড়াটা খেয়ে? দারুণ আঙ্কেল, খুব টেস্টি। যাক, পরীক্ষায় পাশ করে গেছি তাহলে। কি হলো, তুমি কিছু নিচ্ছ না? হ্যাঁ তাই তো। কিরে স্রোত, তুই আজকে হাত গুটিয়ে বসে আছিস কেন? সিঙ্গাড়াটা খা, খা না। আঙ্কেল, তুমি কি খুব কম কথা বলো? ওই না তো, আমার ছোট ননদ কম কথা বলে এই বদনাম কিন্তু ওকে কেউ দিতে পারবে না। ওর নামও যেরকম স্রোত, ওর মুখ থেকে কথাও বেরোয় একদম স্রোতের মতো। তাহলে বোধহয় স্রোত তোমার আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, তাই তো? না না, সেরকম কোনো ব্যাপার না। অদ্ভুত অসভ্য ছেলে তো। একটা মেয়ের সাথে আলাপ হলো কি হলো না, অমনি তাকে তুমি তুমি করে কথা বলছে। খুব মডার্ন দেখাতে চাইছে নাকি নিজেকে? বিলেত ফেরত প্রমাণ করতেই হবে যেন। আসলে কি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। আসলে বেচারি আজকের ব্যাপারটা নিয়ে একটু সিটিয়ে আছে তো, তাই না রে মা? না না, কোথায়? কাকা বাবু, আর এক কাপ চা দি। হ্যাঁ, দিলে খুব ভালো হয়। নিয়ে আসছি এক্ষুনি আমি। সৌভিক, তুমি একটাও মিষ্টি নিলে না? ডাক্তার বলে কি এখন থেকে খুব স্বাস্থ্য সচেতন নাকি? না না, সেরকম কিছু না। আসলে আমি একটু নুন ঝাল খেতেই ভালোবাসি, তবে মিষ্টি আমি সবার শেষে খাবো। এটা তো আর বিদেশে পাই না। টিনের রসগোল্লায় কি আর মন ভরে বলুন? কেন ওদের বোকা বোকা কথা তুমি হাসছো স্রোত? ওদের বলেই দাও না ওই রাঙা মূলোটাকে তুমি বিয়ে করবে না। চলে যা কোরা এখান থেকে। কেন তাকিয়ে আছেন আমার দিকে ওইভাবে? যা বলার আছে বলে দিন না। আমার ভালো লাগছে না এদের সামনে সংসেজে বসে থাকতে। বুঝতে পারছেন না আপনি সেটা? জানো তো, আমার এই মেয়ে কিন্তু খুব গুণী। তাই নাকি? আরো কিছু গুণ আছে নাকি?
পড়াশোনায় যে ব্রিলিয়ান্ট সে তো শুনলাম, তার কি কি গুণ আছে? আছে, ও যেমন নাচে তেমনি গানও করে। কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানেও নাচ থাকবেই, আর ওর নাচ না থাকলে অনুষ্ঠানটা কেমন যেন ফিকে হয়ে যায়। বাহ, তাই নাকি? না না আঙ্কেল একটু বাড়িয়েই বলছেন, অত কিছু না। অত কিছু না রে, কি রে, অতটাই কিছু। তোমার শোতে নেমন্তন্ন করে ওদের দেখিয়ে দেব আমার হিরে চিনতে ভুল হয় না। আচ্ছা, ডাক্তারি পড়ার চাপ সামলে সময় পাও নাচের চর্চা করার? সেই জন্যই তো রেগুলার প্র্যাকটিসটা একদম বন্ধ করে দিয়েছে। নাচের ম্যাডামও ওকে বলছিলেন হুট করে নাচটা কেন বন্ধ করে দিল, কিন্তু পড়াশোনার যা চাপ তাই আপাতত বন্ধ রেখেছে আর কি। না না, এটা কিন্তু একদমই ঠিক না। ডাক্তারদের পড়াশোনা চলতেই থাকে। দেখো, প্রতি মুহূর্তে নিজেদের আপডেট রাখার জন্য পড়া যেরকম চালিয়ে যেতে হয়, সেরকমই শখের কিছু একটা চর্চা চালিয়ে না গেলে একটা সময় দেখবে নিজেরই ফার্স্ট্রেটেড লাগছে। একদম ঠিক বলেছো তুমি। তাছাড়া আমাদের স্রোত তো খুব ভালো গান গায়। হ্যাঁ, গানটা কিন্তু এখানে হতে পারে, কি বলিস প্রাণতোষ? অসুবিধে কি আর? ইনফ্যাক্ট স্রোতের গান অনেকদিন আমিও শুনিনি। গান? ওরে বাবা, না না, আমি এখন গান গাইতে পারবো না। আরে কেন স্রোত, তুই তো ভালোই গাস, তোর পছন্দ মতো কোনো একটা গানই না হয় গা। না না দিদি ভাই, আমি অনেকদিন প্র্যাকটিসে নেই, সুর তাল সব ভুল হবে, শুনতে ভালো লাগবে না। বাবা স্রোত, তোমাকে তো গান গাওয়ার জন্য একবারের বেশি বলতে হয় না কখনো, তো আজ এরকম করছো কেন? লজ্জা পাচ্ছে মনে হয়। কিরে পাগলি, লজ্জা কি? এখানে তো সবাই ঘরের লোকই আছে। তুমি কি আমাদের সাংঘাতিক গানের বোদ্ধা হবে নাকি? আমরা ওসব কিছু না। তুমি সুরে তালে ভুল করলেও আমরা মাথা দুলিয়ে গান শুনবো, কিছু টেরই পাবো না। এই তো সার্থক এসে গেছে। কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এনারা অনেকক্ষণ এসে গেছেন। আমরা তো এসেই তোমার খোঁজ করছিলাম। আমাদের চিনতে পারছো? এই আমার ছেলে সৌভিক। হ্যাঁ, চিনতে পারছি। সৌভিক তো এ বাড়িতে ছোটবেলায় বেশ কয়েকবার এসেছিল, না চেনার তো কথা না। আসলে আঙ্কেল, তখন তো আমরা দুজনেই ছোট, আর তারপরে এত কিছু চেঞ্জ হয়ে গেছে যে সত্যি বলতে কি আমি সার্থককে রাস্তায় দেখলেও চিনতে পারতাম না। আমিও তাই। কিরে সার্থক, তুই দাঁড়িয়ে আছিস কেন? চেয়ারটা টেনে বস। না না, আমি ঠিক আছে। ও রাইমা, সার্থককে একটু চা দাও না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি আঙ্কেল। কি মুশকিল? আমি বললাম তো ঠিক আছে, আমার চা লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে। শ্রোতমা, এবারে গান ধর। তোর যেটা মন চায় সেটাই গা। বাহ, ভারী সুন্দর গানটা, তুমি সত্যি সুন্দর গাও। আচ্ছা, এবার আমার একটা কথা বলার আছে, মানে একটা প্রস্তাব রাখতে চাই তোমাদের সামনে। দেখো, শোভন আমার অনেক দিনের বন্ধু। যখন শুনলাম যে ও শহরে আসছে, তখন মনে হলো যে এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। বাবা, বলছিলাম কি, আমার একটু কাজ আছে,
আমাকে বেরোতে হবে। এক্সকিউজ মি আঙ্কেল। সে কি তুমি চলে যাবে? আরে এতদিন পর দেখা হলো, গল্প গুজব আড্ডা হবে। আমার কাজটা একটু আর্জেন্ট আছে, আর তাছাড়া বাকিরা তো সবাই আছে। আনন্দের কোনো ত্রুটি হবে না এখানে, আড্ডাটা ভালোই জমবে এখানে। বাবা আমি আসছি। আরে বেরোবি বেরোবি, একটু তাড়ার কি আছে? আমার যে কথাগুলো বলার আছে সেগুলো আমি সেরে নি। তোর থাকাটা খুব জরুরি, তারপর তুই যেখানে খুশি যা না। হ্যাঁ, যেটা বলছিলাম, বুঝলে শোভন, আমার চিরকালই একটা শখ ছিল একটা মেয়ে হবে, মিষ্টি ফুটফুটে একটা মেয়ে। বাড়িতে ঘুরবে ফিরবে, হাসবে, তাকে বকুনে দেবো, আবার তার সব আবদারও মেটাবো। তার বদলে কি পেলাম? গুমরা মুখো একটা ছেলে। হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলায় সার্থকের মা ওকে মেয়েদের জামা পরিয়ে মেয়ে সাজিয়ে ছবি তুলতো, আর তুই সেগুলো দেখে খুব মজা পেতিস। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আচ্ছা বাবা, তুমি এসব কথা বলবে বলে আমাকে এখানে থাকতে বললে? সত্যি আঙ্কেল, ছোটবেলায় সব ছেলেরাই মেয়েদের জামা কাপড় পরে ছবি তোলে, সেটা নিয়ে এখন কথাবার্তা তুলে ওকে অস্বস্তিতে ফেলার কোনো মানে আছে? বেশ বেশ বেশ, এইসব কথা থাক। তবে এটা সত্যি যে বুড়ো বয়সে এসে ঈশ্বর আমার সেই স্বাদ মিটিয়ে দিয়েছে, স্রোতকে আমার কাছে পাঠিয়েছে। তা মেয়েকে পেয়ে সব বাপেরই যা মনে হয়, আমারও তাই মনে হলো। এরম লক্ষ্মীমন্তর মেয়ে, তাকে তো সুপাত্রে দিতে হয়, তাই না? এমন পাত্রে দিতে হয় যে তাকে বুঝবে, তার গুণের কদর করবে। সেই চিরকাল একঘেয়ে চিন্তা ভাবনা, যেন মেয়ের কোনো গতি হচ্ছিল না। আরে তুই কি কিছু বললি সার্থক? না, কিছু না। তারপরে বল প্রাণতোষ, সেরকম ছেলের সন্ধান কি তুই পেলি? হ্যাঁ, পেয়েছি, এবং সেই কারণেই স্রোতের দিদি আর বৌদিকে আমি এখানে ডেকেছি। আমার প্রস্তাবটা রাখার সময় তারা যেন এখানে থাকে। আর তুমি তো আমার ছোটবেলার বন্ধু, আমার আনন্দে তোমাকে শরিক করব না তো কাকে করব? তাই তোমার শহরে আসার খবরটা পেয়ে আমার মনে হলো এটাই সঠিক সময় আমার মেয়ের পাত্রকে সেটা ঘোষণা করার। তোর আনন্দের শরিক হতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে, কি বল সৌভিক? হ্যাঁ আঙ্কেল, আপনি যে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করেছেন, এটার জন্য আমরা প্রাউড ফিল করছি। আমি ঠিক করেছি যে স্রোতস্বিনীকে আমি আমার ছেলে সার্থকের হাতে তুলে দেব। হোয়াট? মানে তোরা এরকম দম দেওয়া পুতুলের মতো লাফিয়ে উঠলি কেন? আমি কি কিছু খারাপ বলেছি? খারাপ মানে আমি আমি তো তোমার কথার মানেটাই বুঝতে পারছি না আঙ্কেল। কেন? আমি তো সাদা মাটা বাংলায় কথা বললাম। কি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হলো? একদম না, একদম ঝকঝকে একটা বিয়ের প্রস্তাব। এখন থেকেই আমি বিয়ের মেনুটা চোখের সামনে দেখতে পাচ্ছি আঙ্কেল। বাপের মতনই পেটুক হয়েছে আমার ছেলে। দাঁড়া, আগে মিয়া বিবি রাজি হোক। এসবে কি মানে বাবা? তোমার কি মাথাটা একেবারে গেছে? এই জন্য আমি তোমাকে বলতাম বসে না থেকে প্র্যাকটিস শুরু করো, চেম্বার করো। আমি কি করব সেটা পরে ভাবা যাবে। এবার বল আমার প্রস্তাবটা কিরকম, জব্বর না? বাবা, আমার মনে হয় না তোমার এই প্রলাপে সায় দেওয়ার জন্য আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে। আমি চললাম। শোভন আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেবেন, আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম। আচ্ছা, সে যাবে যাও, কিন্তু যাওয়ার আগে একটু বুঝিয়ে বলে যাবে তোমার এই রাগের কারণটা কি? প্রাণতোষ তো একটা ভালো প্রস্তাবই দিয়েছে। ভালো? আপনি পাত্রীকে চেনেন না বলেই কথাগুলো বলছেন। কোনো সুস্থ মস্তিষ্কের ছেলেকে বিয়ে করতে পারবে না। আমি শিওর যে বাবার মাথাটা ওই খারাপ করে দিয়েছে।
তাই সব ভুলভাল বকছে। এই আমার দিকে একেবারে আঙুল তুলে কথা বলবেন না আপনি। আর আপনাকে কে বিয়ে করবে? আপনার মতন একটা রস কশিন গোমরা থেরেমকে বিয়ে করবো ভেবেছেন? আর এই রে, আবার ধুন্ধুমান লাগলো। ও, তুমি কখনো দেখোনি না ওদের লাইভ ঝগড়া? আজকে দেখে নাও, সারা দিন দুজনে এরকম হুলো বেড়ালের মতো ঝামেলা করে। বাবা, কি ভাগ্য আমার। কি বললে? আমি গোমরা থেরিয়াম? আলবাত, সারাক্ষণ তো নিমের পাচন খাওয়ার মতন মুখ করে থাকেন। জানো তো কি, তোমার মতো বকবক করে কানের পোকা বের করে দেবো? আর কলেজে কি আমি হাসি ঠাট্টা করতে যাই? ভুলে যেও না, আমি তোমার টিচার। আর তাকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না? আমি আমি আবার কখন আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম? কথাটা তো আঙ্কেল বলেছিল। আর আমি আবার বলছি, মাথাটা গন্ডগোল একার আঙ্কেলের হয়নি, আপনারও হয়েছে। তা নাহলে এই ট্যারা ব্যাগা কথা বলার সময় কে স্টুডেন্ট কে টিচার সেটা মনে পড়ে না, মুখের উপর জবাব পেলেই মনে পড়ে। জবাব যদি তোমার মুখে ডগাতেই থাকে, তাহলে ক্লাসে যখন পড়া ধরায় পড়া না কেন? নাকি যতটা ঝগড়া নিয়ে ডিগ্রি পাওয়ার আছে ডাক্তারিতে ততটা নয়? আমি ক্লাসে পড়া পারি না কারণ আপনি ক্লাসে আমায় পড়া জিজ্ঞেসই করেন না। আপনি আমাকে এড়িয়ে যান, পাছে আমি ঠিক উত্তরটা দিয়ে দিই। আর আপনাকে আমি বারবার বলেছি, আপনি যেভাবে আমার সাথে বিহেভ করেন, কলেজের বাইরে আপনাকে টিচার হিসেবে সম্মান করা আমার পক্ষে সম্ভব না। আর নতুন করে বলার কি আছে? কলেজে মনে হচ্ছে বাড়ি সম্মান করে উল্টে যাও। আমার এত বছরের ক্যারিয়ারে কেউ আজ অবধি আমার মুখোমুখি এত ঝগড়া করে। ঝগড়া কি আমি একা করি? এক হাতে তো তালি বাজে না। যাক, আপনার সাথে ঝগড়া করতে না আমার এখন একটু ইচ্ছে করছে না। আঙ্কেল কি বললো না বললো তার দায়ও তো আপনি আমার ঘাড়ি চাপাতে চাইছেন। আর আঙ্কেল, আই এম ভেরি ভেরি সরি। তুমি যদি আমার কাছে আমার গর্দান চাইতে আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি যদি ভেবে থাকো তোমার এই তার কাটা ছেলেটাকে আমার গলায় ঝোলাবে, তাহলে আমাকে মাফ করো। এই এই সাত্তু, কি বলে তুমি? কি করছো? কি বললে? এতে তো রেগে যাওয়ার কি আছে? বাবা শুনলে? মুখের ভাষাটা শুনলে? কি মুখের ভাষা? পাড়ার বখাটের লোফারদের মতো মুখের ভাষা। এই মেয়েটা কি পাত্রী হবে? হ্যাঁ, এবার দেখুক সবাই। হ্যাঁ হ্যাঁ, এই বখাটে লোফার না অনেক ভালো। না আঙ্কেল, তুমি তো দেখলে কিভাবে আমার দিকে তেড়ে এলো। সেটা কি? আমি যদি বখাটে লোফার হই না, আপনি গলির মস্তান গুন্ডা। কেউ কিছু বললে হয়তো সার্জারি ছুরিটা নিয়ে তার দিকে তেড়ে চলে যাবে। বাবা, সবাই তোমার আসল রূপ দেখে নিচ্ছে। সবাই কি বলছো তুমি আমাকে? হ্যাঁ, আমি নাকি মস্তান, আমি গুন্ডা? একজন রেসপেক্টেবল টিচারকে কিভাবে সম্বোধন করছো? আরে আঙ্কেল, আই এম ভেরি সরি। তোমার বন্ধুদের সামনে আমি এভাবে রিঅ্যাক্ট করলাম। কিন্তু তুমিও একটু পরেই বুঝতে পারবে। কেউ যদি ষাঁড়ের মতো চিৎকার করা বন্ধ করে তখনই বুঝতে পারবে তুমি যে কথাটা বলেছো না সেটা অসম্ভব। তুমি যাকে আমার পাত্র হিসেবে নির্বাচন করেছো সে একটা আস্ত উজবুক। তুমি তো নিজেও জানো সেটা আঙ্কেল। সেই জন্যই তো উদ্ভুকটাকে মানুষ করার জন্য তোর হাতে তুলে দিতে চাইছি মা। পারলে তুই পারবি। অসম্ভব। এবার আমি একটা কথা বলি, আঙ্কেলের কোনো কথাই কিন্তু আমার অসম্ভব বলে মনে হয়নি স্রোত। একদম ঠিক, আমি রায়ের সঙ্গে একদম একমত। কাকাবাবু যে কথাটা বলেছেন সেটা অসম্ভব ভালো কথা। এটা তো আমি নিজেই কতবার ভেবেছি যে এরকমটা হলে বেশ হয়। এতদিন তো এদের ঝগড়ার কথা শুধু আমি শুনতাম, আজকে নিজের চোখে দেখে আমি বুঝতে পারছি যে এরা একে অপরের সঙ্গী হওয়ার জন্য একেবারে উপযুক্ত। বৌমনি, ওরে তুই ধমক দিয়ে সবাইকে থামালে কি হবে? আমার যা বোঝার সেটা আমি বুঝে নিয়েছি। হ্যাঁ বৌমা, মনে হচ্ছে না এই দুটোর বিয়ে হলে বেশ হয়, তাই তো নাকি? মনে হতে বাধ্য, আমি জানি। আর আমি সেই দিন থেকেই ভাবছি। স্রোত, কবে থেকে বলতো মা? হ্যাঁ শুনি, ঠিক কবে থেকে তোমার মাথায় এরকম উদ্ভট আজগুবি বিদঘুটে চিন্তা ঢুকলো? আমার জানাটা দরকার এই মেয়েটাই দায়ী কিনা তোমার মাথাটা বিগড়ানোর জন্য। দেখুন স্যার, আমি না অনেকক্ষণ ধরে আপনার এই আজে বাজে কথাগুলো সহ্য করছি। আমি আঙ্কেলের মাথা বিগড়েছি? আমি তো এখানে থাকিও না, আপনি থাকেন আঙ্কেলের সাথে। এই দুর্বুদ্ধিগুলো না আপনি আঙ্কেলের মাথায় ঢুকিয়েছেন। আহা, কি আশ্চর্য! আমি কি বাচ্চা ছেলে যে কাউকে আমার মাথায় দুর্বুদ্ধি দিতে হবে? যাক, তাহলে তুমি এটা স্বীকার করলে যে তোমার প্রস্তাবটা একরকমের দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি কিসের আবার? অনেক দূর অব্দি বুদ্ধি আছে বলেই তো এরকম একটা ভাবনা মাথায় এলো। যাই হোক, যেটা বলছিলাম, তোর মনে আছে কলেজে সোশ্যাল ছিল, সার্থক গান গাইছিল আর তুই নাচছিলি? সেই দিন থেকে আমি ভবিষ্যৎটা স্পষ্ট দেখে নিয়েছি। মানে আমার নাচ দেখে আর তোমার ছেলের গান শুনে তুমি ফিউচার দেখে নিলে? আরে বাস, এ তো বিরাট রোমান্টিক ব্যাপার। সো তুমি নাচ করছো আর সার্থক গান গাইছে, ওয়ান্ডারফুল। একেই তো বলে পারফেক্ট কাপল, একদম মেড ফর ইচ আদার। সৌভিক,
দোহাই তোমার, তোমরা এবার তোমাদের প্রলাপগুলো থামাও। আমার না কেন জানি মনে হচ্ছে তোমরা সকলে মিলে প্ল্যান করে এটা করেছো। আর দিদি বৌমনি, তোমাদের তো একটু অবাক হতে দেখলাম না বাবার এই অদ্ভুত মাইন্ডলেস কথাবার্তায়, বরং বাবার কথায় তোমরা সাপোর্ট করছো, হাসাহাসি করছো, ব্যাপারটা কি? আপনি একেবারে ঠিক বলেছেন স্যার। আমার তো মনে হচ্ছে দুজনে সবকিছু জেনেই এখানে এসেছিল। ইনফ্যাক্ট আঙ্কেলও সাপোর্ট করেছে। আরে দিদি ভাই, তোরা সবটা প্ল্যান করে নিয়েছিলি না আগে থেকে? সবটা না হলেও কিছুটা তো বটেই। সত্যি কথা বলতে আঙ্কেল যখন আমাদের এসে বললেন যে এরকম একটা ব্যাপার ঘটাতে চলেছেন, আমি বৌমনির সঙ্গে আলোচনা করলাম বিষয়টা নিয়ে। আলোচনা করে দেখলাম, ভাবলাম, তারপর বুঝতে পারলাম যে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। বাহ, চমৎকার। স্যার, আপনি একটু ওদিকে চলুন তো। কেন, কি হয়েছে? উফ, আসুন না। আরে সব ঠিক আছে, আলোচনা করতে গেছে, বসো বসো বসো। স্যার, আপনি বুঝতে পারছেন কিরকম সাংঘাতিক মানুষজনদের মধ্যে আমরা বাস করি? এরা দুজন, এরা আমার সব থেকে ভরসা দুজন মানুষ। অথচ এরাই আমায় কিছু না বলে আমার পেছনে প্ল্যান করে আপনার মতন একটা খরুসের সাথে আমাকে ঝুলিয়ে দেওয়ার মতলব পাচ্ছে। আপনি আপনি কি এটাকে সাপোর্ট করছেন? এই খরুস মানে? উফ স্যার, এই মানে টানে ছাড়ুন। এখন না আমাদের এই ষড়যন্ত্রটাকে নিয়ে ভাবা উচিত। আপনার বাবা তার বন্ধু আর তার ছেলের সামনে আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেললো যেখান থেকে আপনি বেরিয়ে আসার পথই পাবেন না। এটাই তো কিরকম একটা অকওয়ার্ড ব্যাপার বলো তো। আমার কি মনে হয় জানো, ঘুগনিদাও সবটা জানতো। আলবাত জানতো। আমার বাড়িতে দিদি ভাই আর বৌমনি সবটা জানতো। আর কে কে কি জানতো কে জানে। এই ভয়ঙ্কর একটা প্ল্যান করে আমাদের দুজনকে ফাঁসাতে চাইছে এরা। কি ব্যাপার বলতো প্রাণতোষ? ওরা দুজনে মিলে কি আলোচনা করছে? যাই আলোচনা করুক না কেন, ফলাফল তো একটাই, 7 পাকে বাধা। বাবা, প্রাণতোষ আঙ্কেল কিন্তু খুব মজার মানুষ। এইভাবে ছেলের বিয়ে ঠিক করে তাকেই চমকে দেওয়া। আমার কিন্তু ভয় করছে। স্রোত যা ক্ষেপে আছে, কিছু বোঝাতে গেলেই বকা খাবো। আর বেরোতে পারবো না মানে কি? এরা কি ভাবছে আমরা কি সত্যি বিয়ে করবো নাকি? ইস, কখনো না। আমি আপনাকে কেন বিয়ে করব? হ্যাঁ, আমি বা কেন তোমাকে বিয়ে করব? কিন্তু স্যার, আমাদের এখন ঝগড়া করলে হবে না। এই ষড়যন্ত্রটাকে মূল থেকে উপরে ফেলে দিতে হবে। আর তার জন্য আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। রাইট, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে একমত। বৌমনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাক। উফ বাবা, ভাব হয়েছে তাহলে। মনে তো হচ্ছে হয়েছে। যাক বাবা। আয় স্রোত মা, এখানে 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 ঠান্ডা মাথায় বসো 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 বসো। কি হবে? না না, কি হবে কি হবে? আমি বলছি, এই যে একটা গুরুগম্ভীর আলোচনা ওখানে হচ্ছিল তো, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখছিলাম, দুজনে মিলে তোরা সলা পরামর্শ করছিলি, আমাদের ভালো লাগছিল। খুব ভালো লাগে, দারুণ। আরে এ তো অদ্ভুত কথা। কেন? এতে ভালো লাগার কি হয়েছে? আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর তোমাদের ভালো লাগছে। আর বাবা, এই যে দুজনে মিলে বলছো না, এটা বলা বন্ধ করো। না না, ঠিক আছে ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, তুই ওখানটা বস, ওখানটা বস বস বস, ওকে সব বস বস বস। আমরা একটু কথা বলি। ঠিক আছে। তোমার একটা ব্যাপার নিশ্চয়ই আশ্চর্য লেগেছে। এই ব্যাপারটাতে প্রাণতোষ আমাকে কেন ইনভলভ করলো? আমার সঙ্গে যোগাযোগ কতটুকুই বা? আমার তো পুরো ব্যাপারটাই অবাক লেগেছে। স্বাভাবিক, তোমাকে এখন ব্যাপারটা বলাই যায়। আসলে কি জানো, সুদর্শনা মানে তোমার মাকে ও যখন প্রপোজ করেছিল তখন আমি ওখানে ছিলাম। কলেজের সেকেন্ড ইয়ার তখন আমরা। আর সুদর্শনা প্রেসিডেন্সির ভালো ছাত্রী, ফার্স্ট ইয়ার। প্রাণতোষ তো লাজুক প্রেমিক। বন্ধুর জন্য আমাকে কিন্তু হাঁটু মুড়ে সুদর্শনার রাস্তা আটকাতে হয়েছিল, কারণ তখন প্রাণতোষের ঠ্যাংটা ভাঙা ছিল, ও তো বুঝতেও পারবে না। তাই আমাকে ওর হয়ে সুদর্শনার সামনে বসতে হলো। তবে গোলাপ ফুলটা অবশ্য প্রাণতোষে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কতটা গম্ভীর সিচুয়েশনে আমি তোমার বাবার সঙ্গ দিয়েছিলাম।
তাই এবারেও যখন ও প্ল্যান ট্যান করলো, আমাকে বাদ দেওয়ার কথা চিন্তা করতে পারিনি। ফোনে ফোনে ও সব কিছুরই আপডেট আমাকে দিতে থাকলো। বাবা, তোমরা কলেজে গিয়ে এইসব করতে, পড়াশোনা না করে? আঙ্কেলের এই বিয়েটি নিয়ে এত আগ্রহ কেন, এবার আমি সবটা বুঝতে পেরেছি। এই কে করেনি লেখাপড়া হতো বাবা? এমনি এমনি পড়াশোনা না করে আমি শহরের সেরা ডাক্তার হয়ে গেছি। শ্রুতমা, কিন্তু সব ব্যাপারে আমার সাথে একমত হোস। এখন বিয়ের কথা হলো কি হলো না, অমনি হবু বরের কথা সাই দিচ্ছিস। হবু বর? এই হুকুমুকুটা এই আবার শুরু করো। আহা সার্থক, প্রান্তোষ যে শুনলো আমি শহরে এসেছি, আমাকে ফোন করে বলল তুই চলে আয়, ছেলের বিয়ে দেওয়ার জন্য মন করেছি, তুই না থাকলে হবে না, তুই সঙ্গে করে ছেলেকেও নিয়ে আসবি, একটা হাই ভোল্টেজ ড্রামা হবে। আঙ্কেল, এবার আমার কথাটা একটু শুনুন তো। এবার আমার মনে হয় যে গোটা নাটকটার একটা জবনিকা পতনের দরকার। ঠিক। অনেকক্ষণ ধরে চলছে আর আমরা দেখতেই পাচ্ছি পাত্র পাত্রী দুজনে অধৈর্য হয়ে উঠেছে। কাজেই আপনি হ্যাঁ, সে তো বটেই। তা আমাদের মিয়া বিবি কি কনস্পিরেসি থিওরি আবিষ্কার করতে করতে নিজেদের আবিষ্কার করলো? হ্যাঁ, আপনি কি সব কথা শুনতে পেয়েছেন নাকি? কান পেতে শুনিনি, তবে কিছু কিছু কথা তো কানে আসছিলই। যাকগে, তোমাদের সদিচ্ছাটা আমাদেরকে জানিয়ে দাও, আর আঙ্কেলকেও। বলছি তো, এই বিয়ে অসম্ভব। হ্যাঁ, বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কেন আসে না? কোথায় আটকাচ্ছে? পুরোটাই আটকাচ্ছে। আমি এই বিয়ে করব না। স্রোতকে? কাউকেই না। আমিও না। এই খারুসটাকে তো নাই। যা বাবা, এ তো আবার সে শুরুতেই তোরা চলে গেলি। দিদি ভাই, এক মিনিট, আবার আমরা প্রথম দৃশ্যে চলে যাওয়ার আগে আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, আগে ওদের দুজনকে একটু সময় দেওয়া হোক, দুজনে একটু কথা বলুক, তারপর ওদের নয় মতামতটা আমাদের জানাক। গুড আইডিয়া। এটা হতেই পারে। আমারও কোনো কথা বলার দরকার নেই। আমারও দরকার নেই। আমার দরকার আছে। সৌভিক একদম ঠিক বলেছে। আমি তোমাদের দুজনকে 10 দিন সময় দিলাম। এর মধ্যে তোমরা যেভাবে হোক, ঝগড়াঝাটি করে হোক, মারামারি করে হোক, গান গেয়ে হোক, কবিতা বলে হোক, তোমরা তোমাদের সিদ্ধান্ত আমাকে জানাবে। তার আগে অবধি এই মামলা স্থগিত রইল। বাবা, এটা কিন্তু এরকম কথা নো নো নো, একদম কোয়াইট। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক জবাব দেবে। করো। বইটা রাখো না, এভাবে কথা হয় না। কি হলো আমি বললাম তো, কি জিজ্ঞাসা করার আছে করো। আমি জানি সূর্য, তুমি দিদি ভাইয়ের কথাতে আমাকে এই বাড়িতে রেখে দিলেও এই বাড়ির কেউ নই আমি। তোমারই কেউ হতে পারেনি, আবার এই বাড়ির কেউ আমাকে কি করে আপন বলে ভাববে। এই বাড়ির মেম্বার হয়ে উঠতে পারিনি আমি। এই কথা তো নতুন কিছু নয় নীলু। দেখো, এ বাড়িতে কেউ যদি তোমাকে নিজের মনে না করে, তার পিছনে বেশ কিছু কারণও আছে। সেই কারণগুলো থাকা সত্ত্বেও তাদের যদি ইচ্ছে থাকতো আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো। বিশেষ করে আমি যখন নিজের ভুল স্বীকার করেছি, তোমাদের সবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছি। ক্ষমা চাওয়া আর সত্যিকারের অনুতপ্ত হয়ে ভুলটা স্বীকার করার মধ্যে পার্থক্য আছে নীলু। যদি একই জিনিস বারবার হতে থাকে তাহলে সেটাকে কিন্তু ভুল বলে না, অন্যায় বলে। ভুল তো শোধরানো যায়, কিন্তু কিন্তু অন্যায় হলে সেটাকে কিন্তু ক্ষমা করা যায় না। যাই হোক, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। তুমি আমায় বইটা দাও। না, দেব না। আমার কথা এখনো শেষ হয়নি সূর্য। তোমরা আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার নাই মনে করতে পারো, কিন্তু আমি নিজেকে এই বাড়ির একজন বলে মনে করি। দেখো, আমি আজ দেখেছি, আজ টিয়াকে নিয়ে এই বাড়িতে একটা অশান্তি হয়েছে। তোমাকে আর মাকেও খুব ডিস্টার্ব লাগছিল দেখে। তোমরাও টেনসড হয়ে আছো, এদিকে টিয়াও ডিস্টার্বড, ঘরের দরজা খোলেনি। আমি কি জানতে পারি সমস্যাটা ঠিক কি? পিছু পিছু আসিস না, আমি তো বলে দিচ্ছি তোদের সাথে কোনো সম্পর্কই নেই, তোদেরকে আমি চিনি না। আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও, এত রাগ করলে দুম করে ফেটে যাবে। সত্যি বাবা, বাড়িতেই তো যাবো, তুইও যাবি আমরাও যাবো। পেছনে পেছনে না যেতে দে, পাশে পাশে অন্তত যেতে দে। আমি না, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি, বলে দিচ্ছি তোদের। কি
কি ছেলে মানুষই হচ্ছে। তোর বাবা ছুঁয়ো না আমাকে, তোমরা কথা বলার চেষ্টা পর্যন্ত করো না। দিদি ভাই তোরা সবটা জানতিস তাই না? হ্যাঁ জানতাম। তাহলে আমাকে জানাসনি কেন? ও মা, জানলে তুই লজ্জা পেতিস তাই? দিদি ভাই এই বানিয়ে বানিয়ে গল্প দিস না তো, এই নাকা নাকা ব্যাপারগুলো আমার নেই, তুই খুব ভালো করে জানিস। ঠিক ঠিক, একদম নেই। সেটা তো আমরা আজ দেখলাম। আমাদের সামনেই কেমন সার্থকের সাথে ফিস ফিস করে আলোচনা করছিল। লজ্জা টজ্জা থাকলে কি আর ওরকম আলাপ টালাপ করতে পারতো না? মনে তো হয় না। আরে বাবা শোন না, আমার হাতটা ছেড়ে দে বলে দিচ্ছি কিন্তু। ছাড়লে যাবি কোথায়? আশ্চর্য তো দিদি ভাই, তোদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? মানে একটা হুজুকে মাতলি সবাই মিলে। আর আঙ্কেলকে নিয়ে তো আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। মানে এরকম একটা অদ্ভুত কথা তুললোই বা কি করে আঙ্কেল? ও আচ্ছা, তার মানে তো সার্থকের থেকে ওই সৌভিককে বেশি পছন্দ হয়েছে, তাই তো? না না, তুই তো আঙ্কেলের বন্ধুর ছেলের সঙ্গে দেখা করতেই ওখানে গেছিলিস। হ্যাঁ, কি ভালো কথাবার্তা, কি ওয়েল ম্যানার্ড, দেখতে শুনতেও ভালো, বিদেশে থাকে। ভুতুমটার থেকে তো অনেক ভালো ছেলে। আচ্ছা রাই, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো আজকে? স্রোত যখন ওপরে চেঞ্জ করতে গেছিল তখন অনেকটা সময় লেগেছিল চেঞ্জ করতে। একদম, আমিও এটা খেয়াল করেছি। আর তখন কিন্তু ওপরে ছিল শুধু স্রোত আর তার সার্থক স্যার। মানে ওপরে কি খুব জরুরি কথাবার্তা হয়ে গেছে নাকি একা একা? বৌমনি, এটা কিন্তু বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আহা, খানিকটা তো বিলোই। মানে সে ওই কুচি টুচি ধরতে সাহায্য টাহায্য করেছিল কিনা। দূর বাবা, আহা ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না। তোদের সাথে না কথা বলার বৃথা। আমি না আজ রাতেই চলে যাবো, বাড়ি ছেড়ে চলে যাবো। তা কোথায় যাবে? এখনই সার্থক স্যারের বাড়ি চলে যাবে নাকি? আমি আমি মেজি ভাইয়ের কাছে চলে যাবো। সে যাও, 10 দিন একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করে নাও ব্যাপারটা নিয়ে। দেখো বৌমনি, আমার না অনেক সিরিয়াস বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার আছে, এইটা নিয়ে আমি ভাবতে পারলাম না।